আছো গাও আমার রাজুর মন শীতল করে পায়েতে নূপুর বাজে
ভাই জীবন, এই নাও তোমাদের পুরস্কার। এসো, তুমি এদিকে এসো। বাহ, কি চমৎকার! সেনাপতি মহাশয় দেখছি একেবারে ওই স্বর্গরাজ ইন্দ্রকেও ছাড়িয়ে দিয়েছেন। বন্যায় হয়ে মরেছিল রঞ্জন। আরে থাম থাম, সব তো ওই সেনাপতি মহাশয়ের কল্যাণে। নইলে রাজকুমারীর করা শাসন রে বাবা। অসব না ছাই, এই যুবরাজকে কে কারা মেরেছে, সেই থেকে আজ আমাদের কাউকে বিশ্বাস করে না। মেয়ে মানুষের চাকরি করে আবার মানুষে। আমরা কি কারো পাকা দানে মই দিয়েছি? আমাদের উপর এত অভিমান হচ্ছে। আমার কিন্তু ঘেন্না ধরে গেছে ভাই। মেয়ে মানুষের তাবেদারি আমার দ্বারা হচ্ছে না। পান খসতে চুন খসে গেলে আর রক্ষা নেই। প্রকাশ্য দরবারে আমাদের অপমান করবে, আর আমরা তা নীরবে সয়ে যাব। এই তো সেদিন এই প্রকাশ্য দরবারে কথায় কথায় সেনাপতি মহাশয়কে যা বর্ষনা করলো আর কৈফত তলব করলো, আর আমাদের বাগে পেলে তো কথাই নেই, হয়তো মাথাটাই নিয়ে নেবে। আরে শুধু কি মাথা, আর ওই ভিটে সর্ষে বলে ছাড়বে, বুঝলে? সবই বুঝেছি ভাইয়া, সবই বুঝেছি। এই বুড়ো বয়সে প্রাণটা বেগরে না যায় আর কি। এই অপমান সইতেও পারছি না, আর মুখ ফুটে কিছু বলতেও পারছি না। আমিও সইব না। আরে সইবে নাতে কি করবে? আরে হাত গুটিয়ে বসে থাকলে কি চলবে? যা হওয়ার তো একটা ব্যবস্থা করতেই হবে। ব্যবস্থা আর কি করব? যদি সবাই আপনারা একমত থাকেন তাহলে বলুন এই মুহূর্তে এই বিদ্রোহ ঘোষণা করতে হবে। কোতোয়াল মহাশয় যা বলেছেন তা যুক্তিপূর্ণ বটে, কিন্তু বিদ্রোহ ঘোষণা করে কি লাভ? বরং সবাই মিলে রাজকুমারীকে সিংহাসনচ্যুত করে সেইখানে কোতোয়াল মহাশয়কে প্রতিষ্ঠিত করাই সবচেয়ে ভালো মনে করছি। সে কি আমাকে রাজা হবার উপযুক্ত মনে করলেন? নিশ্চয়ই, এই রাজ্যের মধ্যে আপনি একজন বিচক্ষণ লোক, অন্তত আমি আপনাকে সমর্থন করি। হয় আপনি উপবিষ্ট হবেন, অন্যথায় আমি পদত্যাগ করতে বাধ্য হব। সেনাপতি মহাশয়,
অযথাই উত্তেজিত হচ্ছে। উত্তেজিত হব না? কি ঘৃণা, কি লজ্জা! মনের দুঃখে মরে যাই। শক্তির অধিকারী পুরুষ আর রাজ্য পরিচালনা করবে না কি একজন নারী? ঠিক ঠিক তোমাদের পুরুষত্ব শতদিক। রাজকুমারী, তুমি ভেবেছো যুবরাজ ফিরবে? সে কি এই ধরা দামে আছে যে ফিরবে? তার মাথায় এমন আঘাত কষে দিয়েছি, এক আঘাতে কিস্তিমাত করে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। একা একা বিড়বিড় করে কি ভাবছো রাজু? রসরাজ, তোমার তো জানার কিছুই নেই। ভাবছি যুবরাজ রতন কুমারের মৃতদেহটা গেল কোথায়। তাই তো, আগুনের শেষ আর দিনের শেষ আর শত্রুর শেষ রাখতে কি আছে? তাহলে ভালো করে কিন্তু খোঁজা উচিত ছিল। খুঁজতে কি আর বাকি রেখেছি? আঘাত যখন করেছিলাম তখন কেবল নেমেছিল সাজের আলো, তদুপরি জ্যোৎস্নার আলো। প্রতীকের সারা পেয়ে বাধ্য হয়েছিলাম সেখান থেকে সরে আসতে। পরে সেখানে গিয়ে যুবরাজকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই বলো? সেখানে যে আর সে মৃতদেহ আর দেখতে পাওনি, এর জন্য আর চিন্তার কি আছে? হয়তো কোনো হিংস্র জানোয়ার আনন্দের সব ভক্ষণ করে ফেলেছে। তাহলে তো কিস্তিমাত এক চালে রাজা, মন্ত্রী, রাজকুমারী সব ঠান্ডা। শুধু মাত করলেই চলবে না, এখনো অনেক বাকি। সেই জন্য তোমাকে ভাবতে হবে না রসরাজ। কিন্তু এদিকের আয়োজন, সুরা, সাক্ষী, বাইজি সবাইকে আমি নিমন্ত্রণ করে এসেছি। সব কিছু ঠিক করে রেখেছি। আরে যেখানে যা প্রয়োজন আমি বরং ওই তরুণ দ্বারে দাঁড়িয়ে দেখি ওরা কত দূর। রাজ সন্তান রাজকুমারী নন্দা, আর এই রাজ সিংহাসন এখন আমার হাতের মুঠোয়। খেলার পুতুল যেমনটি নাচাবো তেমনটি নাচবে। কে কে আমি সাধারণ একজন গরিব ছিলাম না। ভাগ্য আর শক্তির সাহায্যে রাজা, রাজকুমার আর রাজকন্যা, সেই শক্তির অধিকারী আজ আমি। এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। কেন? আমার পিতা মাতা যেদিন না খেতে পেয়ে ধুকে ধুকে মরছিল, সেদিন সেদিন ঠিক আর মুষ্ঠাঘাত ছিল আমাদের একমাত্র প্রাপ্য। তারপর জীবনের মোড় ঘুরে গেল, হলাম দস্যুবৃত্তু, হলো আমার প্রাণদণ্ড। তারপর রানী করেছিল আমাকে দয়া। কিসের দয়া? ভেবেছিলাম তাদেরকে আমি খেদমত করব, কিন্তু তারা আমাকে সে সুযোগ দিল না। কিন্তু রানী আমাকে ছেলের মতো করে আগলে দিল বুকে। তারপর আমাকে দিল এই সেনাপতির পদ। ওরে পরশমণি ছিলি না রে, পরশমণি ছিলি না রে। ও তুই গোবর গাতা ধর্মনিয়া ঘুরতে চাস তুই স্বর্গ দামে। ও তুই গোবর গাতা ধর্মনিয়া
না না, আমি কারো কথা শুনবো না। ওরে সবাই আসছে রাজু, সবাই মানে সর্দার কতুয়াল, পরিষদ বর্গ, বাসা বাসা সৈনিক সবাই উপস্থিত। যাও রসরাজ, তুমি সবাইকে অভিবাদন জানিয়ে নিয়ে এসো। আমি তাই করছি রাজু। ওই তো ওরা সবাই এদিকেই আসছে। আসুন আসুন সবাই। কই হে বাইজিগণ, এসো সুরার সাকিয়ে নিয়ে এসো। হ্যালো হ্যালো